হরমোজ প্রণালী, যেটা কিনা বিশ্বের শক্তি সরবরাহের অন্যতম প্রধান একটি ধমনী, সেটা এখন আর আগের মতো স্বাভাবিক নেই। পরিস্থিতিটা এমন যে এই জলপথকে ঘিরে একটা মারাত্মক বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, আর এর ফলে পুরো বিশ্বের এনার্জি সাপ্লাই সিস্টেম একটা বড়সড় ঝুঁকির মুখে পড়েছে। আচ্ছা, প্রথমেই দেখা যাক এই প্রণালীটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের প্রায় ২০% তেল আর ২৫% এলপিজি কিন্তু এই ছোট্ট জলপথ দিয়েই যায়। মানে বুঝতেই পারছেন, এটা বিশ্ব অর্থনীতির জন্য একটা লাইফলাইনের মতো। কিন্তু এখনকার পরিস্থিতিটা দেখুন, একটা নাটকীয় পরিবর্তন, তাই না? এই সংকট শুরু হওয়ার আগে যেখানে রোজ প্রায় ১৩০৮টা জাহাজ যেত, এখন সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ৫-এ। মানে জাহাজ চলাচল প্রায় থেমেই গেছে বলা যায়। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৯৫%, মানে বলতে গেলে প্রায় পুরো ট্রাফিকই বন্ধ হয়ে গেছে। এটা যে বিশ্ব বাণিজ্যের জন্য কি বিশাল একটা ধাক্কা, তা হয়তো বলে বোঝানো মুশকিল। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এমনটা হলো কেন? চলুন একটু পেছনে ফিরে দেখি, ঠিক কোন ঘটনা থেকে এই পুরো সংকটের শুরু হলো আর কিভাবে একটা আঞ্চলিক সমস্যা এত বড় একটা বৈশ্বিক সংকটে পরিণত হলো। এই টাইমলাইনটা দেখলে কারণ আর তার ফলাফলটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, মাসখানেক আগে আমেরিকা আর ইসরায়েল ইরানে হামলা চালায়, আর তার জবাবে ইরান যে পদক্ষেপটা নিল সেটা শুধু মিসাইল ছোড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকল না, বরং তারা এই গুরুত্বপূর্ণ জলপথটাকে নিয়ন্ত্রণের একটা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করল। এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার, ইরান কিন্তু প্রণালীটা পুরোপুরি বন্ধ করে দেয়নি। ব্যাপারটা তার চেয়েও জটিল। ওরা যেটাকে বলছে সিলেক্টিভ ক্লোজার, মানে বাছাই করে করে জাহাজ আটকানো হচ্ছে বা যেতে দেওয়া হচ্ছে। তাহলে নতুন নিয়মটা কি? সোজা কথায়, এখন কে পার হতে পারবে আর কে পারবে না সেটা নির্ভর করছে জাহাজের পতাকার ওপর। ইরানই ঠিক করে দিচ্ছে কারা তাদের বন্ধু আর কারা শত্রু। যেমন চীন, ভারত বা পাকিস্তানের মতো দেশগুলোকে ছাড় দেয়া হচ্ছে। চলুন এবার দেখি ইরান এই নতুন নিয়মগুলো কিভাবে কার্যকর করছে। ওরা পুরো প্রণালীটাকে একটা চেক পয়েন্টের মতো করে চালাচ্ছে, যেখানে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে। এই প্রক্রিয়াটা বেশ জটিল। দেখুন, প্রথমে জাহাজের সব তথ্য জমা দিতে হচ্ছে। তারপর ইরানের কর্তৃপক্ষ সেগুলো ভালো করে খতিয়ে দেখছে। যদি তারা অনুমোদন দেয় তাহলে একটা বিশেষ কোড পাওয়া যাচ্ছে, আর তারপরও ইরানের দেখানো পথেই তাদের জলসীমা দিয়ে যেতে হচ্ছে। মানে বুঝতেই পারছেন, পুরো ব্যাপারটা এখন ইরানের একছত্র নিয়ন্ত্রণে। আর এই সব নিয়মকানুন কার্যকর করার দায়িত্বে আছে কারা? তারা হল ইরানের ইলিট ফোর্স, আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের উপস্থিতির কারণে পুরো বিষয়টাতে একটা সামরিক আবহাওয়া তৈরি হয়েছে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর খরচ। কিছু রিপোর্ট অনুযায়ী এটাকে একটা টোল সিস্টেম বলা হচ্ছে, যেখানে কোনো কোনো জাহাজকে একবার পার হওয়ার জন্য গুনতে হচ্ছে প্রায় $2 মিলিয়ন। ভাবা যায়? তো ইরানের এই একতরফা নিয়ন্ত্রণের ফল কি হয়েছে? স্বাভাবিকভাবেই একটা মারাত্মক আন্তর্জাতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, আর এর অর্থনৈতিক প্রভাব পড়ছে সারা বিশ্বে। পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার মহাসচিবের একটা কথাতেই স্পষ্ট। তিনি বলছেন, প্রায় ২,০০০ জাহাজ আটকে পড়েছে বা চলাচলই করতে পারছে না। সংখ্যাটা কিন্তু বিশাল। অবশ্য পর্দার আড়ালে কিন্তু সংকট সমাধানের চেষ্টাও চলছে। পাকিস্তান, তুরস্ক, মিশরের মতো দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা করছে, যাতে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কিন্তু সমস্যাটা হলো দুই পক্ষের অবস্থান একদম দুই মেরুতে। একদিকে আমেরিকা সময়সীমা বেঁধে দিয়েছে যে ২০২৬-এর এপ্রিলের মধ্যে প্রণালী খুলতে হবে, না হলে তারা ইরানে হামলা চালাবে। অন্যদিকে ইরানের দাবিও বেশ কঠিন, প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্ব আর যুদ্ধের ক্ষতিপূরণ। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহের রাস্তাটা এখন বলতে গেলে একটা সুতোর ওপর ঝুলছে। পরিস্থিতি খুবই ভঙ্গুর, আর এটা যে খুব বেশি দিন এভাবে চলতে পারে না তা বলাই বাহুল্য। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নে নিয়ে আসে। একদিকে বিশ্ব অর্থনীতির লাইফলাইন, অন্যদিকে বেঁধে দেওয়ার সময়সীমা। এখন দেখার বিষয়, এই স্নায়ুযুদ্ধের শেষ পর্যন্ত কে হার মানে, কে প্রথমে পিছু হটবে। এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে অনেক কিছু।